আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমেই শুরু করি, শেখ হাসিনা বিষাদগ্রস্ত কেন? তিনি বিষাদগ্রস্ত এই কারণে, প্রায় 2 দশক, প্রায় 17 বছর মানে প্রায় 2 দশক তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালিয়েছেন। এখন দেশের সামনে যে কঠিন চ্যালেঞ্জ, সেটাও কিন্তু উনি মর্মে মর্মে বুঝতে পারছেন। এখানে বসে উনি সব খবর পান, 5 মিনিটের মধ্যে সব খবর চলে আসে দেশ থেকে। তো সামনে যে কঠিন অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি খুব বিষণ্ণ এবং বিষাদগ্রস্ত আরো কারণ আছে। সেটা হচ্ছে, বাংলাদেশ এখন একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এইভাবে যে 6টা মাস আজ চলতে থাকে, তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। এরকম আরো প্রসঙ্গ রয়েছে, আমি সেই প্রসঙ্গগুলো বলে গেলে এখন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। এবারে আসি, তিনি প্রফুল্ল কি কারণে? তিনি প্রফুল্ল এই কারণে যে তিনি যা বলতেন তখন সব বিষময় মনে হতো। তিনি স্বৈরাচারী, তিনি বাংলাদেশকে ভারতের হাতে বেচে দিয়েছেন, তিনি একেবারে টনে টনে গ্যাস একেবারে বাংলাদেশকে ভারতকে পাচার করে দিচ্ছেন বাংলাদেশ থেকে। এরা হাজার অভিযোগ তার বিরুদ্ধে। কাগজ কিন্তু কলম খুলে লিখত, আর সোশ্যাল মিডিয়া যারা চালান তারা সব একেবারে মুখর হয়েছিল তার সমালোচনায়। এখন যদিও সবাই পাল্টি খেয়ে গেছে, ঝাড় খাওয়ার পর সব সোশ্যাল মিডিয়া যারা দেখছেন না, এককালে কিন্তু ইউনূসের মাথায় ছাতা ধরেছিলেন তখন, এখন সব তারা পাল্টি খাচ্ছেন। কিন্তু আমি আমার অবস্থান বদলাইনি। আপনারা আমাকে যাই গালাগালি দিন না কেন, আমি আমার অবস্থান বদলাইনি। তো এখন তিনি যখন বলেছিলেন যে আমাকে একটা বিদেশি সংস্থা, বিদেশি সাদা চামড়ার মানুষ আমায় বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপটা আপনি দিয়ে দিন, আমি মুখের ওপর না বলে দিয়েছিলাম। পিটার হাস তার পেছনে চাকর বাকরের মতো ঘুরে বেড়াতেন, আপনারা সবাই জানেন, আমার বলার প্রয়োজন নেই। এখন এই যে ডিপ স্টেটের ব্যাপারটা, সেই ব্যাপারটা কালকে ফাঁস করে দিয়েছেন আমাদের 26 অক্ষরের আসিফ মামুর সজীব ভুঁইয়া। এখন আমার মনে পড়ে গেছে নামটা, এতবার উচ্চারিত হয়েছে, নামটা এখন আমার মুখস্থ হয়ে গেছে। এই 26 অক্ষর কালকে একদম পরিষ্কার বলে দিয়েছে যে এর পেছনে ডিপ স্টেট ছিল, এবং ডিপ স্টেট কাদের কাদের মাধ্যমে এই বিপ্লবটা ঘটিয়েছে। সেখানে কিন্তু তারা বলেছে এনসিপি জড়িত নয়। তা বাবা, এনসিপি যদি জড়িত না হয় ভাইপো আমার, তাহলে পরে তুমি জানলা কি করে? আমি অনেক আগে বলেছিলাম দর্শক, যে যারা এই ক্ষমতায় পরবর্তী নির্বাচনে যারা ক্ষমতায় যেতে পারবে না, তারাই কিন্তু ভান্ডাফোড় করবে। দেখুন, এতদিন বাদে কিন্তু মিলল। এটা কিন্তু মাস 4-5 আগে আমি বলেছিলাম, যারা ক্ষমতায় যেতে পারবে না তারাই ভান্ডাফোড় করবে। এই ভান্ডাটা ফোড় করলেন আমাদের কি বলে 26 অক্ষর। তিনি আরো বলেছেন যে সমস্ত এই যত কাজকর্ম হয়েছে কাদেরকে সরাতে হবে, কাদের বসাতে হবে, এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে পূর্ব উপদেষ্টাদের মধ্যে 2 জনকে এখানে সম্মানিত মন্ত্রী করা হয়েছে, তাতেও তারা অসম্মানিত বোধ করেছেন, এটা তারা প্রকাশ করতে বাধ্য হয়েছেন। তো যাই হোক, এখন এইটা যখন সত্যি প্রমাণিত হচ্ছে, তখন ওনার প্রফুল্লতা বাড়ছে। এবং আরো একটি কারণ আছে প্রফুল্লতা বাড়ার। আরো একটি কারণ হচ্ছে তারেক রহমান
আমাদের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়ালকে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটা তার মর্মার্থ ছিল, পুরো চিঠিটাই বলবো না, চিঠির মর্মার্থ ছিল যে ভারত যেন বাংলাদেশকে ক্রেডিট লাইন দেয়, মানে ক্রেডিট লাইনের সুবিধে দেয়। এই ক্রেডিট লাইনের সুবিধে কি? যেমন বাংলাদেশকে, যেমন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশকে ক্রেডিট লাইন দেওয়া হয়েছিল, অনেক টাকার ক্রেডিট লাইন দেওয়া হয়েছিল। আমি অ্যামাউন্টটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। ক্রেডিট লাইনের অর্থ কি? আমি মালটা আপনাকে দিলাম, আপনি বেচার পর আপনি আমাকে টাকাটা দিয়ে দেবেন, এটা হচ্ছে ক্রেডিট লাইন। তা এখন উনি একটা ক্রেডিট লাইন চেয়েছেন ম্যাসিভ পরিমাণের, কারণ বাংলাদেশের হাতে এখন টাকা নেই। কিন্তু ভারত তো এখন তো দেবে না। ভারত দেবে না এই কারণে যে ভারতের সঙ্গে এখনো সেই সম্পর্ক গড়ে ওঠেনি। কিন্তু এটাও পরিষ্কার যে আস্তে আস্তে কিন্তু এই তারেক রহমানের সঙ্গে ভারতের দূরত্ব কিন্তু বাড়তে শুরু করেছে। আমি খবরটা আজকে বললাম, আপনারা ভবিষ্যতে মিলিয়ে দেবেন। তারেক রহমানের সঙ্গে কিন্তু ভবিষ্যতে কিন্তু বড় গন্ডগোল একটা তৈরি হবে ভারতের, এবং তারেক রহমান কিন্তু টিকতে পারবেন না। ভারতবর্ষের সাহায্য ছাড়া তারেক রহমান টিকতে পারবেন না। তো যাই হোক, এখন এই যে আমাদের 8 তারিখে যে খলিলুর রহমান আসছেন, যিনি আমাদের দেশে জয়শঙ্করের সাথে দেখা করতে মরিশাস যাওয়ার পথে, সেখানে তার জন্য কিন্তু বিশেষ প্রশ্নমালা তৈরি করা আছে, অনেক প্রশ্ন তৈরি করা আছে। যেমন একটা আমি বলছি, উনি 12 ঘন্টার নাম করে উনি 3 দিন কাটালেন টার্কিতে কাটিয়ে ভারতের যে সমস্ত শত্রু, মানে যারা যে সমস্ত কোম্পানি রয়েছে, ড্রোন কোম্পানি রয়েছে, তাদের সঙ্গে উনি বৈঠক করেছেন। তাদের সঙ্গে কেন উনি বৈঠক করলেন? তা ভারতের গালে একবার চুমু খাচ্ছ, একবার টার্কির গালে চুমু খাচ্ছ, একবার গিয়ে তুমি তারেক রহমানের গালে চুমু খাচ্ছ। দেখুন, চালাকি বেশি দিন কিন্তু মানে স্থায়ী থাকে না, চালাকি কিন্তু ধরা পড়ে যাবেই। এখন তার সেই প্রশ্নের সমস্ত উত্তর দিতে হবে তাকে। আর যদি তিনি না আসেন, এড়িয়ে যান, সেটা আলাদা কথা। কিন্তু উনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি দেখা করতে চেয়েছিলেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি দেখা করতে চাইছেন এবং প্রস্তাবে সায় দিয়েছেন। তখন তিনি না যদি আসেন, তাহলে ভবিষ্যতে আর দেখা পাবেন না, মরে গেলেও আর দেখা পাবেন না। এখন প্রফুল্লতার আরো একটা কারণ হচ্ছে এই যে খাদ্যমন্ত্রীকে যে চিঠিটা দিয়েছিল ক্রেডিট লাইনের জন্য, সেটা পত্রপাঠ নাকচ করে দেওয়াতে তিনি অত্যন্ত খুশি। তিনি জানেন যে দেশবাসীকে অনেক কষ্টের মুখে পড়তে হবে, তিনি জানেন। তিনি এটাও দেখতে চান যে এই যে প্রায় 2 দশক 17 বছর মহিলা প্রধানমন্ত্রী থাকাকালীন অনেকের গায়ে অনেক জ্বালা হয়েছিল, তখন সব কিছু ভারতকে বেছে দেওয়া হচ্ছে। ভারতের উন্নয়নের পেছনে বাংলাদেশ, আচ্ছা কি বলে, পদ্মা ব্রিজ যে তৈরি করেছিলেন এত কষ্ট করে, সেটা নেই, কোনো মূল্যায়িতই হয়নি। ওটা নাকি তো অকেজো, ওটা করার কোনো দরকার ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বুঝেছিলেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে সেটা হচ্ছে আগে রাস্তাঘাট ঠিক করতে হবে, দূরত্ব কমাতে হবে, যেটা ভারত করে। তো এখন শেখ হাসিনা তিনি সুস্থ আছেন, তিনি ভালো আছেন, এবং তিনি বেশ মজা ভোগ করছেন। তিনি বলছেন যে আরও একটু পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশ চালাত। আমি তো মহিলা প্রধানমন্ত্রী ছিলাম, মেয়েদের উপরে প্রচুর রাগ। তা একটা মহিলা প্রধানমন্ত্রী দেশকে এই উন্নতির শিখরে নিয়ে গিয়েছিল, তাকে দেশ থেকে তাড়ানোর জন্য ডিপ স্টেটের পয়সা খেয়ে এরা আমাকে উৎখাত করার চেষ্টা করেছে।
তা এখন তো পুরুষ প্রধানমন্ত্রী আছে, তিনি দেশ চালান। আমিও 6 মাস দেখি কেমন দেশটা চলে। তা যখন দুর্ভিক্ষ টুর্ভিক্ষ লাগবে, তখন দেশের লোক যখন লাঠি বাঁশ নিয়ে নামবে, তখন বুঝে যাবে যে তারেক রহমান কত বড় তিনি মানে ধৈর্যশীল মানুষ এবং তিনি কতটা কন্ট্রোল করতে পারেন। আপাতত এর বেশি আমি আর কিছু বলবো না। আমি এমনিই বলেছিলাম শেখ হাসিনা নিয়ে কোনো কথা আমি বলবো না, কিন্তু যেহেতু ওই 26 অক্ষর নামটি সমস্ত ফাঁস করে দিয়েছে, তাই আমি এই কথাটি বললাম। এবং তিনি যে প্রফুল্ল এবং বিষাদময়, সেই খবরটিও কিন্তু আমি পেয়েছি। শুরুতেই সাবেক উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ স্বাধীনতা দিবসের আলোচনায় ঠিক এই মুহূর্তে কেন এরকম বিস্ফোরক কথা বললেন সাবেক উপদেষ্টা এবং এনসিপির নেতা, জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের সমন্বয়, কি উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বললেন এবং এমন একটা সময় এই কথাগুলো তিনি বললেন যখন বাংলাদেশের রাজনীতিতে প্যারালালি আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। হঠাৎ করে এই গতকাল স্বাধীনতা দিবসে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় এই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এমন কথা বললেন এবং আজকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়েই আলোচনা হচ্ছে। অনেকে আমাকেও জিজ্ঞেস করেছেন যে হঠাৎ আসিফ মাহমুদ ভুঁইয়া এই কথাগুলো কেন বললেন। তার আগে আমি একটু বলি যে আসিফ মাহমুদ ভুঁইয়া এই যে ডিপ স্টেট সংক্রান্ত যে কথাগুলো বলেছেন, আসলে কি উনি কি পুরোটাই সত্যি বলেছেন নাকি তার নিজের মতো করে অর্ধেক সত্য বলেছেন? এটা সত্যি যে 2029 কিংবা প্রয়োজনে তার চেয়েও বেশি সময়ের জন্য এই ইন্টারিম গভর্নমেন্টকে আনা হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল প্ল্যান। কারণ ডক্টর ইউনূস 2007-এর যখন 111-এর সরকার যখন ডক্টর ইউনূসের কাছে গিয়েছিল, ইউনূস কিন্তু বলেছিল আমাকে 10 বছরের জন্য দায়িত্ব দিতে হবে। তারা বলেছিল 2 বছর, এবং 2 বছরের জন্য কিন্তু ইউনূস দায়িত্ব নেননি। আর এবার 1.5 বছরের মাথায় ইউনূসকে দায়িত্ব ছাড়তে হয়েছে। যদি শুরুতেই ডক্টর ইউনূস জানতেন যে 1.5 বছরের জন্য তাকে দায়িত্ব নিতে হবে, আমি শিওর তিনি এ পথে হাঁটতেন না, বরং 5 বছর 10 বছর এই টোপটা তিনি গিলেছিলেন। এবং আমেরিকা যে স্ট্র্যাটেজির কথা বললেন আসিফ মাহমুদ, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী একটা প্ল্যান করে, এবং এটা সম্ভব ছিল যেভাবে তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু এটা আলটিমেটলি হয়নি। কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়া শেষ অংশে যেটা বললেন যে গণতন্ত্রের স্বার্থে তারা ডিপ স্টেটের এই শর্ত সাপেক্ষে এই যে প্রস্তাব 2029 সাল পর্যন্ত থাকার, সেটি তারা গ্রহণ করেনি, এই অংশটা ডাহা মিথ্যা। আসিফ মাহমুদ ভুঁইয়ারা 29 পর্যন্ত ক্ষমতায় কেন, মানে আরো 10 দিন বেশি পারলে ক্ষমতায় থাকতে চেষ্টা করতেন, কিন্তু তারা পারেননি। এখানে যেটা খুব ক্লিয়ার যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছিল, এটা জামাত ছিল, সাথে শিবির ছিল, বিএনপি এটা মূল ষড়যন্ত্রে ছিল না, বিএনপি পরে যুক্ত হয়েছে, এখানে ছাত্ররা ছিল। তা এর সাথে তো বিদেশি শক্তি ছিল। এই যে ডিপ স্টেটের কথা বলেন, ডেফিনেটলি মার্কিন ডিপ স্টেট, এর সাথে আইএসআই পাকিস্তান ছিল। তো এরা অনেকটা ইন্ডিয়াকে অন্ধকারে রেখেই কিন্তু এই জঙ্গি অভ্যুত্থানটি ঘটিয়েছিল। 2024 সালের জুলাই আগস্টে পুরো ঘটনাটা ইন্ডিয়ান নলেজে ছিল না, কিন্তু পরবর্তীতে যখন এই চেঞ্জটা হলো, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এলেন, তখন ডক্টর ইউনূস যেভাবে ভারত বিরোধী তৎপরতা শুরু করলেন, যেভাবে কথাবার্তা শুরু করলেন, এবং ইন্ডিয়া যখন দেখলেন যে জুলাই আগস্টে একটা জঙ্গি অভ্যুত্থান ঘটে গেছে এবং যারা ক্ষমতায় এসেছে তারা ইন্ডিয়া বিরোধী, তখন কিন্তু ইন্ডিয়া তার মতো করে চাল চেলেছে। এবং তারপরে আপনারা অনেক ডেভেলপমেন্ট দেখেছেন, ভারত আমেরিকার সম্পর্কের টানাপোড়েন, আবার সম্পর্ক ঠিক হওয়া, আবার টানাপোড়েন, এই উত্থান পতনগুলো আপনারা দেখেছেন। এবং ভারত মানে একটা পর্যায়ে আমেরিকা বুঝেছে যে বাংলাদেশে তারা জুলাই আগস্টে কিছু একটা করতে পারলেও পরবর্তীতে ভারতকে অন্ধকারে রেখে বা ভারতকে মাইনাস করে তাদের পক্ষে কোনো কিছু করা খুব সহজ হবে না। সুতরাং ভারতের সাথেই আমেরিকা নেগোশিয়েট করেছে, মূলত ভারতের উদ্যোগেই তারা আমেরিকার সাথে নেগোশিয়েট করেছে, এবং ভারত তখন তার চালটা চেলে এমন ব্যবস্থা করেছে যে বাংলাদেশে ওই 2029 পর্যন্ত আর ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার স্বপ্নটা বাস্তবায়ন হলো না, বরং একটা দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা তারা করেছে। আর্মির মাধ্যমেও তারা একটা প্রেশার দেওয়ার চেষ্টা করেছে। এখন আর্মি, বিশেষ করে ওয়াকার, সে আবার জামাতের পক্ষে, কিন্তু সে নির্বাচন চেয়েছিল, কারণ সে বিশ্বাস করতো যে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসবে। সে ইউনূসের চাইতে ক্ষমতায় জামাতকে দেখতে বেশি আগ্রহী ছিল। আর
ভারতের যেটা হয়েছে, ভারত চেষ্টা করেছে একটা ইনক্লুসিভ নির্বাচন করানোর, আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে একটা নির্বাচন, কিন্তু সেটা যখন কঠিন হয়ে যাচ্ছিল, আমেরিকার পক্ষ থেকে সেটা নিয়ে যখন টাফ কন্ডিশন দেওয়া হচ্ছিল এবং তারা আমেরিকা এই মুহূর্তে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছিল না, তখন ভারত তার প্ল্যান বি খেলেছে। আওয়ামী লীগকে যেহেতু তারা নির্বাচনে আনতে পারছে না, তারা বিএনপির সাথে গোপনে নেগোসিয়েট করেছে এবং বিএনপি ক্ষমতা আসার পেছনে, এই গত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পেছনে, সব কিছুর পেছনে ভারতের একটা পজিটিভ রোল ছিল। এবং ইনুসের কিছু উপদেষ্টা, এই যে রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, ফজল কবির, এরা কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন ভণ্ডুল করার জন্য চেষ্টা করেছে। এবার যেটা বললাম যে 8ই ফেব্রুয়ারি তারা সর্বশেষ চেষ্টা করেছিল যেন নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি না হয়, এবং তখন আমরা কিন্তু বারবার বলছিলাম নির্বাচন হবে কিনা এটা নিয়ে সংশয় ছিল। সুতরাং আসিফ মাহমুদরা, তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা থাকতে পারেনি, তারা ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি আজকেই আমি এই খবরটা পেলাম, আপনারা জানেন যে আমেরিকায় আমার একজন প্রাক্তন মার্কিন কূটনীতিকের সাথে একটা লিঙ্ক আছে, তো তিনি জানিয়েছেন যে এই এনসিপি এরা সম্প্রতি এই ডিপ স্টেটের সাথে তারা আবার যোগাযোগ করেছে এবং তারা ডিপ স্টেটকে বলেছে যে তারা বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে, তারেক রহমানের সরকার, তার বিরুদ্ধে তারা আন্দোলন করতে চায় এবং এই সরকারকে তারা সরিয়ে দিতে চায়। তো আমেরিকার পক্ষ থেকে স্বভাবতই একটু মানে বিস্ময় প্রকাশ করা হয়েছে যে একটা সরকার এলো, কেবল 1 মাস পার হলো, এর মধ্যেই কেন তারা এই সরকার বিরোধী আন্দোলনে যেতে চায়। তো এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বেসিক্যালি এনসিপি শুধু না, এনসিপি জামাত, এই পুরো মোর্চাটা যারা, এদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি আসলে আমেরিকা নয়, বিএনপি মূলত ভারতের স্বার্থ রক্ষার জন্যই ক্ষমতায় এসেছে, সুতরাং বিএনপি আমেরিকাকে বোকা বানিয়েছে, এরকম একটা কথা তারা বোঝানোর চেষ্টা করেছে এবং আমেরিকার পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল তারা পায়নি। আমার কথা হলো যে এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা, এরা কি এখনো মনে করে যে তাদের ডাকে লোকজন নামবে? তারা কি এখনো 24শে জুলাই আগস্টের ঘোরের মধ্যে আছে? মানুষ তো জানে কিভাবে তারা প্রতারণা করেছিল, কিভাবে এই সব কিছুর পেছনে বাংলাদেশের এই জনঘৃণিত জামাত শিবির অংশ ছিল, এবং জামাত পরে স্বীকারও করেছে যে তারা এই আন্দোলনে আছে জানলে সাধারণ মানুষ পথে নামতো না। সুতরাং আজকে আমেরিকাও এটা বোঝে এবং এটা সবাই বোঝে যে এই মরা ঘোড়ার উপরে বাজি ধরে আর লাভ নেই। সজীব মাহমুদ ভুইয়ারা অলরেডি মৃত ঘোড়া, ডেড কেস, এদের নিয়ে আর কোনো আলোচনার কিছু নাই। কিন্তু শুরুতে যেটা বললাম যে কেন এই সময় আসিফ মাহমুদ ভুইয়া এটা বললো, একটা হলো যে আমেরিকার সাথে তারা নেগোসিয়েট করছে, চেষ্টা করেছে, তারা পারেনি। হ্যাঁ, তারা এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনের পক্ষে আমেরিকা সায়নি। দ্বিতীয় হলো যে আপনারা খেয়াল করেছেন যে সোমবার এবং বুধবার রাতে 2জন প্রাক্তন সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। দুইজনই কিন্তু প্রভাবশালী সেনা কর্মকর্তা ছিলেন এবং তাদের অনেক ফলোয়ার কিন্তু বাংলাদেশ আর্মিতে আছে এবং দেশে বিদেশে তারা হাইলি কানেক্টেড। তো এরকম 2জন সেনা কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হলো? যতদূর জেনেছি যে তারেক রহমানের কিন্তু ইনিশিয়াল প্রায়োরিটির মধ্যে এই 111-এ কারা ছিলেন বা এই মাসুদ চৌধুরী, এই মামুন খালেদ, এদের গ্রেপ্তার করার বিষয়গুলো ছিল না, কিন্তু আর্মির ভেতর থেকে একটা অংশ ইনক্লুডিং জেনারেল ওয়াকার খান, তারা কিন্তু তারেক রহমানকে অনেকটা প্রভাবিত করেছে এবং তারা তারেক রহমানকে ফুসলাইছে রীতিমতো যে এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হোক, 111-এর কথা বলা হয়েছে, এসব বলা হয়েছে। এর মধ্য দিয়ে ওয়াকার কিন্তু আবার সেই তার অরিজিনাল গেমটা খেলতেছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে তারেক রহমানকে একটা অনাবশ্যক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিলেন এই ওয়াকার এবং এই সেনাবাহিনীর এই অংশটা, যারা তারেককে প্রভাবিত করেছে এই গ্রেপ্তারের পক্ষে। এর মধ্য দিয়ে তারেক একটা চ্যালেঞ্জ আসবে, ওইদিকে এনসিপি জামাতকে দিয়ে আবার তারেকের এগেনস্টে একটা আন্দোলন দানা বাঁধার চেষ্টা করা হবে। সব মিলিয়ে তারেকের জন্য কিন্তু আগামী দিনগুলো খুব কঠিন করে তোলা হচ্ছে। এই যে একটা রাজনীতির খেলা চলছে, তারেক রহমান কি তাহলে একটা বড় ফাঁদে আটকা পড়তে যাচ্ছেন? তারেক রহমান কিন্তু আমার মনে হয় না যে খুব ভালো হ্যান্ডেল করতে পারছেন। তিনি অনেক নৌকায় পা রেখে রীতিমতো লেদায় ফেলতেছে সবকিছু। আর পাশাপাশি তো বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতির অবস্থাটা আপনারা দেখছেন। একটা ব্যাপক ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ অলরেডি পড়ে গেছে। পলিটিক্যাল ক্রাইসিস, এর বাইরে ওভারঅল একটা ক্রাইসিস, এবং বাংলাদেশের সবচেয়ে এফিশিয়েন্ট, দ্য বেস্ট ক্রাইসিস ম্যানেজার যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি নেই। সুতরাং এই ক্রাইসিসে বাংলাদেশকে কিভাবে
উদ্ধার করবেন তারেক রহমান, সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে। এবং তারেক রহমানকে আদৌ পারবেন? পাশাপাশি তাকে তো ফাঁদে আটকানোর জন্য নানামুখী তৎপরতা তার চারিপাশেই চলছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। সারা পৃথিবী জুড়ে কম বেশি সমস্ত দেশের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে ইরান। কিছু দেশের পক্ষে এই রক্তচাপ রোগীকে হাসপাতালে পাঠায়নি বটে, তবে দুশ্চিন্তায় ফেলেছে। আর কিছু দেশকে তো একেবারে যাকে বলে আইসিইউতে পাঠাবার মতো করে ফেলেছে মাত্র 4 সপ্তাহের যুদ্ধে। এই আইসিইউতে যাওয়ার অবস্থা বিশেষ করে এশিয়ার দেশগুলোর, কারণ একটা বড় অংশের এশিয়ান দেশের তেল গ্যাসের যাওয়া আসার পথে হরমুজ প্রণালী ইরান যার ভাগ্যবিধাতা। এই দেশগুলোর মধ্যে ভারত রয়েছে, বাংলাদেশ রয়েছে। বাংলাদেশের তেল ও গ্যাসের অভাব ইতিমধ্যে ত্রাহি রব তুলেছে। পেট্রোল পাম্প শুকনো, গাড়ি ঘোড়া বন্ধ হওয়ার মতো অবস্থা। আর ভারত, একটা ব্যক্তিগত উদাহরণ টানছি অবস্থাটা বোঝাবার জন্য। গতকাল মুম্বাই থেকে 26শে মার্চ মুম্বাই থেকে কলকাতা এলাম স্পাইস জেটের বিমানে এই প্রথম আমি দেখলাম ক্যান্টিন সার্ভিস বন্ধ। 1 কাপ চা পর্যন্ত কোনো জায়গাতে নেই, কারণ খাবার দাবারের সাপ্লায়াররা খাবার সাপ্লাই করেননি, ফলে চা পর্যন্ত ছিল না বিমানে। গ্যাসের অভাব যে এর কারণ সেটা বিমান কর্তৃপক্ষ বলছে না, কারণ সরকার রাগ করতে পারে। তবে বেঙ্গালুরু, মুম্বাই সহ বেশ কিছু শহরে অনেক হোটেল রেস্তোরাঁ যে বন্ধ হয়ে গেছে এটা বাস্তব। সুতরাং সরকার না মানলেও অবস্থা যে ভালো নয় ভারতেও, সেটা বোঝা যায়। খবরে প্রকাশ এই অবস্থায় কয়েকটি হাতে গোনা দেশকে আইসিইউ থেকে সুস্থ শরীরে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান, এবং সেই সিদ্ধান্তকে তারা ঘোষণাও করেছে। কটা দেশ? মাত্র 5টি দেশ এই মুক্তি পেয়েছে, ভারত যার অন্যতম। বাকি দেশগুলো হলো চীন, রাশিয়া, পাকিস্তান আর ইরাক। আর ভারত তো আছেই, তার কথা তো আগেই বলেছি, ভারত তো আছেই। চীন আর রাশিয়া সরাসরি ইরানের পক্ষে, এটা আপনারা জেনে গেছেন এতদিনে ভালোভাবেই। ভারত কারো পক্ষে নয়। আবার ইরাক কিন্তু মার্কিনীদের সঙ্গে, মানে ইরানের যে শাসক সেই শাসক কিন্তু মার্কিনী সাহায্যপুষ্ট, এবং ইরাকে আমেরিকার ঘাঁটি পর্যন্ত সেনা ঘাঁটিও আছে। তাহলে ইরান কেন ভারত, পাকিস্তান আর ইরাককে হরমুজের ছাড় দিল? মধ্যপ্রাচ্য, ভারত আর বাংলাদেশের জন্যে এর আসল অর্থটা কি? এই বিষয়টি আলোচনা করব এখনকার প্রতিবেদনে। প্রিয় দর্শক, হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাম্প্রতিক সিদ্ধান্ত পশ্চিম এশিয়ার যুদ্ধ রাজনীতিতে বড় এক মোড় এনে দিয়েছে। ইরান বলেছে তারা হরমুজ খুলছে, তবে সবার জন্য নয়, শুধু কয়েকটি ফ্রেন্ডলি নেশনসের জন্য তারা হরমুজ খুলে দিল। আর সেই তালিকায় আছে 5টি দেশ: ভারত, চীন, রাশিয়া, ইরাক এবং পাকিস্তান। প্রশ্ন হলো, ভারতকে বোঝা যায়, কিন্তু পাকিস্তান কেন, ইরাক কেন? আর এই সিদ্ধান্তে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো ভারতের প্রতিবেশীদেরই বা কী আসে যায় যদি ভারতকে হরমুজ খুলে দেয় তার জন্যে? আজকের ভিডিওতে আমরা একেবারে ধাপে ধাপে বুঝব ইরান আসলে কি করেছে, কেন করেছে, এতে মধ্যপ্রাচ্যের কোন দেশ লাভবান হচ্ছে, কে চাপে পড়ছে, আর ভারতের তেল সরবরাহ ঠিক থাকলে বাংলাদেশের মতো দেশ কেন অনেকটা স্বস্তি পায়। সব শেষে আমি বাংলাদেশ ভারত ডিজেল পাইপলাইনের কথাও বলবো, কারণ এই পুরো গল্পের মধ্যে সেটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাস্তব অংশ। হরমুজ নিয়ে আসলে কি হয়েছে প্রথমে খুব সহজ ভাষায় বলি। ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়নি, আবার পুরোপুরি বন্ধও করেনি। তারা কার্যত বলেছে যেসব দেশ তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, শত্রু হিসেবে তাদের সম্পর্ক নেই এবং যাদের তারা বন্ধু সুলভ মনে করছে, তাদের জাহাজ তারা
যেতে দেবে হরমুজ প্রণালী দিয়ে। অর্থাৎ এটা ফ্রি নেভিগেশন, মানে মুক্ত যাতায়াত নয়, এটা সিলেক্টিভ অ্যাক্সেস, মানে কাউকে বেছে বেছে যাওয়া আসার অনুমতি দেয়া, কেউ যাবে কেউ যাবে না। এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ এমন একটি চোক পয়েন্ট যার ওপর বিশ্বের উল্লেখযোগ্য তেল ও এলএনজি পরিবহন নির্ভর করে। তাই ইরান যদি একে পুরোপুরি বন্ধ করে তাহলে শুধু আমেরিকা বা তার মিত্ররাই নয়, গোটা বিশ্ববাজারই কাঁপতে শুরু করে। আর সেটা যে কেঁপে গেছে সে তো দেখাই যাচ্ছে। এমনকি স্বয়ং আমেরিকা পর্যন্ত পড়েছে গ্যাসোলিন সংকটে। এবার দেখি ইরান কেন এই কৌশল নিল। ইরানের এই সিদ্ধান্তের পেছনে প্রথম বড় কারণ হলো চাপ সৃষ্টি করা, কিন্তু সবাইকে একসঙ্গে শত্রুতে পরিণত না করাও তার লক্ষ্য। যদি তারা হরমুজ শতভাগ বন্ধ করত তাহলে চীন, ভারত, রাশিয়ার মতো এমন দেশও ক্ষুব্ধ হয়ে যেত, যাদের সঙ্গে ইরান কিন্তু ক্ষোভ রাখতে চায় না, কাজের সম্পর্ক রাখতে চায়। তাই তেহরান এমন এক মডেল নিয়েছে যেখানে শত্রুপক্ষের ওপর সামুদ্রিক চাপ থাকবে, কিন্তু নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক দরজা বন্ধ হবে না। এখানে আরেকটি কারণ আছে, অর্থনীতি। ইরান নিজেও জানে হরমুজ দীর্ঘদিন বন্ধ মানে বিশ্ব বাজারে ঝাঁকুনি যেমন, তেমনি তার নিজের বাণিজ্য ও আমদানির ওপরও চাপ আসবে। চীন আর ভারত ইরানের বড় তেলের ক্রেতা, আর রাশিয়া ইরান থেকে বিপুল পরিমাণে কেনে ড্রোন। ইরানি ড্রোন খুব কাজ দিচ্ছে রাশিয়ার, ব্যবহার হচ্ছে ইউক্রেনে। এই বিক্রি বাটা বন্ধ হলে ইরানি অর্থনীতিও বড় ঝাড় খাবে। কিন্তু যেমনটা আগে বলেছি, অর্থনীতি ছাড়াও অন্য কারণও আছে, আর সেই অন্য কারণের জন্য ভারতের নাম এই মকুবের তালিকায় থাকা মোটেও আকস্মিক কিছু নয়। প্রথম কারণ, ভারত ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে, আবার ইরানের সঙ্গেও যোগাযোগ রেখেছে এবং সরাসরি শত্রু ভাবাপন্ন কোনো অবস্থান নেয়নি। দ্বিতীয় কারণ, ভারত ও ইরানের মধ্যে চাবাহার বন্দর নিয়ে 2024 সালে 10 বছরের চুক্তি হয়েছে, যা ভারতের জন্য পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার দিকে যাওয়ার কৌশলগত পথ খুলে নিয়েছে ভারত। তৃতীয় কারণ, ভারত একটি বিশাল জ্বালানি আমদানিকারক দেশ, তাই ভারতকে আংশিক স্বস্তি দিয়ে ইরান একদিকে সম্পর্ক ধরে রাখছে, অন্যদিকে ভবিষ্যৎ দর কষাকষির জায়গাও শক্ত করছে। কিন্তু পাকিস্তান কেন ছাড় পেল? এবার আসি এই সবচেয়ে চমকপ্রদ জায়গায়, পাকিস্তান। আপনাদের মধ্যে এটা নিশ্চয়ই আপনারা জানেন এবং আপনারা অনেকেই মনে করেন যে পাকিস্তান আদৌ ইরানের বন্ধু রাষ্ট্র নয়। দুদেশের মধ্যে যুদ্ধ হয়েছে মাত্র 1 বছর আগে, তার ওপর আছে শিয়া সুন্নি লড়াই এবং সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদকে এ বলছে তুমি চালান দিচ্ছ, ও বলছে তুমি চালান দিচ্ছ। তারপরেও কেন পাকিস্তানকে ছাড় দিল ইরান? অনেকেই ভাবতে পারেন ভারতকে সুবিধা দিলে পাকিস্তানকে কেন দেয়া হবে না, কিন্তু ইরানের দৃষ্টিতে এই তালিকা ভারত পাকিস্তান প্রতিযোগিতার তালিকা নয়। এটা কারা এখন দরকারি, কারা সরাসরি শত্রু নয়, আর কাদের আঞ্চলিকভাবে ম্যানেজ করা দরকার ইরানের, এটা হচ্ছে সেই তালিকা। পাকিস্তান ইরানের প্রতিবেশী রাষ্ট্র, দুদেশের মধ্যে 900 কিলোমিটার সীমান্ত। এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে পুরো সম্পর্ক ভেঙে দিলে ইরানেরও বাড়তি নিরাপত্তা ও বাণিজ্য সমস্যা তৈরি হতে পারে, এবং সে কারণে পাকিস্তানগামী ট্যাঙ্কারকেও ইরান আগে পার হতে দিয়েছে, যা দেখায় যে তাদের নীতি ছিল বেছে বেছে ছাড় দেয়া, নিজেদের স্বার্থের কথা মাথায় রেখে অন্যের সুবিধার জন্য নয়। শুধু ভারতকে আলাদা সুবিধা দেয়া নয়, মনে রাখতে হবে ভারত পাকিস্তান লড়াই সেই 1947 সাল থেকে। তবু তারপরেও পাকিস্তান ছিল ভারতের MFN, মানে মোস্ট ফেভার্ড নেশন। সবচেয়ে কি বলবো, কাছের ফেভার করার জাতীয় রাষ্ট্র ছিল পাকিস্তান, কার? ভারতের। সেটা যেমন ছিল তেমনটাই পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক। আশা করি এবার বুঝতে পেরেছেন। এবার বলা যাক ইরাক কেন ছাড় পেল।
ইরাকের গল্পটি আরও বেশি বাস্তববাদী। ইরানে মার্কিন সামরিক ঘাঁটি আছে বটে, তবে ইরাকি জনগণের বড় অংশ ইরানিদের মতোই ঘোর আমেরিকার বিদ্বেষী। ইরাকে বিভিন্ন গোষ্ঠী আছে যারা চোরাগোপ্তা হামলা চালিয়ে আসছে মার্কিনীদের বিরুদ্ধে। ইরান ইরাককে গ্যাস ও বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে এবং সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে ইরাকের মোট গ্যাস ও বিদ্যুৎ চাহিদার প্রায় 40% এই মুহূর্তে ইরান নির্ভর। ইরান না দিলে তাদের অবস্থা খারাপ। ফেব্রুয়ারির শেষে ইরান আবার ইরাকে গ্যাস সরবরাহ পুনরায় চালু করে দিয়েছে। অর্থাৎ ইরাককে যদি চাপ দিয়ে পুরো বিচ্ছিন্ন করা হয় তাহলে বাগদাদে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তীব্র হবেই, যা ইরানের জন্য রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়াবে। আর একটা বড় বিষয় হলো ইরাক সাম্প্রতিক সংঘাতে নিজেকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়নি। তাদের নেতৃত্ব আঞ্চলিক ভারসাম্য রাখার চেষ্টা করেছে। এই কারণে তেহরানের চোখে ইরাক প্রয়োজনীয় প্রতিবেশী, শত্রু নয়। এবার আসি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর লাভ ক্ষতির হিসেবে। এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের কিছু দেশ সাময়িক স্বস্তি পেলেও, মানে ইরাক পেয়েছে স্বস্তি, কিন্তু সামগ্রিকভাবে এই অঞ্চলটি আরও অনিশ্চয়তার মধ্যে ঢুকে গেল। স্বস্তি এই কারণে যে ইরাকের কাছে হরমুজ পুরোপুরি বন্ধ হয়নি, ফলে অন্তত কিছু জাহাজ এখনও পার হচ্ছে। কিন্তু সমস্যা হলো বিশেষ করে ভারত আবার মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে যে মাল নিয়ে আসছে, ভারত এবং পাকিস্তান, সেগুলো তো আসছে, কিন্তু সমস্যা হলো আন্তর্জাতিক জলপথ এখন কার্যত ইরানের অনুমতি নির্ভর। এর মানে জাহাজ চলাচল স্বাভাবিক বাজারের নিয়মে নয়, রাজনৈতিক শ্রেণীবিন্যাসের ওপর নির্ভর করছে। এতে সৌদি আরব, ইউএই, কুয়েত, কাতারের মতো উপসাগরের দেশগুলো বাড়তি অনিশ্চয়তায় পড়েছে, কারণ তাদের রপ্তানির বড় অংশ হরমুজের সঙ্গে জড়িত। বিশেষ করে কাতারের জন্য সমস্যা খুব বেশি, কারণ এলএনজির ক্ষেত্রে তাদের বিকল্প খুব সীমিত। এই কারণেই কাতার ফোর্স মেজর পর্যন্ত ঘোষণা করেছে এবং এলএনজি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। অন্য দেশগুলো এখন কি করছে? এখন প্রশ্ন, হরমুজের ঝুঁকি বাড়লে অন্য দেশগুলো কি করবে? সবচেয়ে বড় উত্তর হলো তারা হরমুজকে রিপ্লেস করছে না, ডিপেন্ডেন্স, নির্ভরতাটা কমানোর চেষ্টা করছে। যেমন সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন তার ব্যবহারটা বাড়াচ্ছে, যাতে পূর্ব দিকের লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পাঠাতে পারে পাইপলাইন দিয়ে। ইউএই আবুধাবি থেকে ফুজাইরা পাইপলাইন করিডর ব্যবহার করছে, যাতে তেল আরব সাগরের দিকে বেরিয়ে যেতে পারে। ওমান ডোকাম শহর সালালাকে বিকল্প লজিস্টিক হাব হিসেবে সামনে আনছে, কিন্তু এগুলো সাহায্য করলেও হরমুজের পূর্ণ বিকল্প নয়, কারণ ভলিউম, অবকাঠামো, নিরাপত্তা, 3 দিক থেকেই এই সব জায়গার সীমাবদ্ধতা আছে। এখান থেকে ভারতের ভূমিকায় আসি। ভারতের জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল তেলের জাহাজ কি নিয়মিত আসবে, কারণ ভারত শুধু তো নিজের জন্য তেল শোধন করে না, প্রতিবেশী দেশগুলোকেও পেট্রোল, ডিজেল, এলপিজি সমেত বিভিন্ন জ্বালানি তাদের যোগান দেয়। বাংলাদেশ ঐতিহাসিকভাবে সমুদ্রপথে জ্বালানি আমদানির উপর নির্ভরশীল, তাই আঞ্চলিক অস্থিরতার সময়ে স্থলভিত্তিক পাইপলাইন একটি বড় নিরাপত্তা দেয়। বিশেষ করে সেচ, কৃষি, পরিবহন ও উত্তরাঞ্চলের জ্বালানি চাহিদার জন্য পার্বতীপুর ডিপোর গুরুত্ব অনেক। তাই ভারতের তেল সরবরাহ স্বাভাবিক থাকা মানে বাংলাদেশের কাছে শুধু ভারত ভালো আছে এমন খবর নয়, এর মানে বাংলাদেশও ভালো আছে। বাংলাদেশের একাংশের জ্বালানি নিরাপত্তা অনেকটাই বেড়ে যায় সেই নিরাপত্তা। এখন পুরো ছবিটা এক লাইনে বললে দাঁড়ায়, ইরান হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, কিন্তু এমনভাবে করছে যাতে সব দরজা একসঙ্গে বন্ধ না হয়। ভারত এই খেলায় গুরুত্বপূর্ণ, কারণ সে বড় ক্রেতা, কৌশলগত অংশীদার এবং আঞ্চলিক সরবরাহ চক্রের কেন্দ্র। পাকিস্তান ছাড় পেয়েছে কারণ ইরান আঞ্চলিক বাস্তবতা ম্যানেজ করতে চাইছে, আর ইরাক ছাড় পেয়েছে কারণ জ্বালানি নির্ভরতা ও রাজনৈতিক ভারসাম্যের কারণে তাকে পুরোপুরি চাপ দেয়া ইরানের পক্ষেও সুবিধাজনক নয়।
সেটা তার অসুবিধা হবে। আর বাংলাদেশের জন্য বড় শিক্ষা হলো ভারতের জ্বালানি প্রবাহ ঠিক থাকলে ভারত বাংলাদেশ ডিজেল পাইপলাইন একটি বাস্তব নিরাপত্তা কবচ হিসেবে কাজ করছে। তাই হরমুজ সংকটকে শুধু পশ্চিম এশিয়ার যুদ্ধের গল্প হিসেবে দেখলে ভুল হবে। এটি একই সঙ্গে মধ্যপ্রাচ্যের শক্তির রাজনীতি, ভারতের কৌশলগত অবস্থান এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার গল্প। আপনার মতে ইরানের এই পদক্ষেপ সবচেয়ে বেশি কাকে শক্তিশালী করলো, ভারতকে নাকি ইরানের নিজেকেই শক্তিশালী করলো? কমেন্টে লিখে জানান।